আসসালামাইকুম মানবিজ্ঞানের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছো। আমরা আজকে আবার একটি ক্লাস নিয়ে উপস্থিত হলাম। এর আগেও বেশ কয়েকটি ক্লাস নেওয়া হয়েছে এবং আমরা আজকে ভূগোল দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করতে যাচ্ছি। দেখো, এইখানে আমরা কিছু প্রশ্ন দেখি। সেকেন্ড পার্টে কিন্তু আমাদের আবার এই যে বাংলাদেশের মানচিত্র নিয়ে বা ওয়ার্ল্ড ম্যাপটা আমাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা এই দিকগুলো একটু ভালো করে খেয়াল রাখবো। দেখো, এখানে একটা মানচিত্র দিয়ে শুরু করছে আমাদের। এখানে ক ক জায়গাটা দেওয়া আছে, মার্ক করা আছে ক। আচ্ছা, ক ক দেখি বুঝতে পারতেছে এটা ঢাকার অবস্থান। এখন আমাকে এখানে কি বলা হয়েছে প্রশ্নটা দেখতে হবে। এটা ঢাকা তো জেনে গেলাম। বলছে যে উদ্দীপক ক স্থানের জনসংখ্যা বন্টনের ধরন কোনটি? অতি নিবিড়, নিবিড়, নাতি নিবিড়, নাতি বিরল। অতি নিবিড়, নিবিড় অঞ্চল। অতি যখন অতি আছে নাতি আছে, দুইটা শব্দ ব্যবহার করা হয়েছে, নিবিড় আছে। অতি মানে সেটা বুঝতে হবে যে অতিরিক্ত, নাতি মানে এটা অল্প, তার মানে এখানে বেশি আছে, এটা খুব ভালো করে জানো। সুতরাং এটা হবে অতি নিবিড়। কি হবে? অতি নিবিড়। ওকে, আমরা পরের কোশ্চেনে চলে যাব। অতিরিক্ত জনসংখ্যা দেখা যায় কোন জেলায়? এটা মানে অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী রেজাল্ট গুলো আসে, তো এটা কিন্তু যে কোনো সময় চেঞ্জ হতে পারে। হ্যাঁ, তবে তোমাদের এইবারকার জন্য কুমিল্লা। এটা নিয়ে তোমাদের কনফিউশনের কিছু নেই। এটা যে বললাম যে অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী প্রতি বছর জরিপ করা হয়, জরিপ অনুযায়ী এটা পরিবর্তন হতে পারে। হয়তোবা তুমি একটা বই থেকে পড়লা, আরেকটা বইতে যায় দেখলা যে অন্যটা ডেটা দেওয়া আছে, হতেই পারে, এটা নিয়ে হতাশার কিছু নেই। কিন্তু আমরা রিসেন্ট সামনে যে পরীক্ষা দিব, সেই পরীক্ষার জন্য আমরা অ্যান্সার করব কি? কুমিল্লা অ্যান্সার করব। ঠিক আছে। অভিগমনের মূল কারণ কি? 3 নম্বর প্রশ্ন, অভিগমনের মূল কারণ কি? মানে আমি এক স্থান থেকে অন্য স্থানে কেন যাচ্ছি? আমি আমি আমার গ্রাম থেকে আমি ঢাকায় কেন আসলাম? আমি গ্রাম থেকে ঢাকায় আসছি, এটাও তো অভিগমন ভাই। তাহলে আমি কেন আসলাম? জনসংখ্যা চাপ, ব্যবসার প্রসার, জলবায়ু, জীবনযাত্রার মান। জীবনযাত্রার মান, আমার লাইফস্টাইলটা আরো ডেভেলপ করতে চাই আমি, এই কারণে তো ঢাকা আসছি। না তো আমার গ্রামে কত সুন্দর, কোনো ধুলাবালি নাই, সবুজ গাছপালায় ঘেরা, নিজের ভাঙা বাড়ি থাকার, ফুটা বাড়ি থাকার, ইটের বাড়ি থাকার, যাই থাক নিজের আছে, কি শান্তি, তাই না? তারপরে মনে করো ধুলাবালি খেতে কেন ঢাকায় আসছি? জীবনযাত্রার মান উন্নয়নের জন্য। তাহলে অভিগমনের মূল কারণ কি? জীবনযাত্রার মান উন্নয়ন, তাই তো? ওকে, বুঝতে পারছো ব্যাপারটা। জনভিত্তিক ট্রানজিশনাল মডেল দ্বিতীয় ধাপের অন্তর্গত দেশ কোনটি? জনভিত্তিক ট্রানজিশনাল মডেলের অনেকগুলো ধাপ আছে এবং আমরা দ্বিতীয় ধাপের দেশ হিসেবে পাই হচ্ছে ভারতকে। কারণ হচ্ছে তোমার যে ভাগগুলো আমরা দেখেছি, যে অবস্থানগুলো দেখেছি জনভিত্তিক ট্রানজিশনাল মডেলে, যে কোথাও নারী পুরুষের অনুপাত বেশি হয়, কোথাও নারী পুরুষের অনুপাত কম হয়, সেই দৃষ্টিকোণ থেকে আমরা ভারতকে এখানে অ্যান্সার করতে পারি। এরপর জাতিসংঘের মতো অভিগমনের ক্ষেত্রে বাসস্থান পরিবর্তনের ন্যূনতম সময়কাল কত? মানে জাতিসংঘ বলে দিছে কত সময়কাল, তো এটা কিন্তু একদম সরাসরি জ্ঞানমূলকের মতো মুখস্থ। 12 মাস। অ্যান্সার কতটা? 12 মাস। কিছু প্রশ্ন আছে আমাদেরকে একদম হু মুখস্থ করে ফেলতে হবে, এটার অন্য কোনো অপশন নেই আর কি। যেমন এটা একটা ছিল। জনসংখ্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ জনমিতিক উপাদান কোনটি? সবচেয়ে গুরুত্বপূর্ণ জনমিতিক উপাদান হচ্ছে বয়স কাঠামো। নৃগোষ্ঠী, ভাষাগত, পেশাগত এগুলো কোনোটাই না। এটা হবে হচ্ছে তোমার বয়স কাঠামো। বয়স কাঠামোটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জনমিতিক উপাদান। কি? জনসংখ্যার অবস্থানগত বিস্তৃতি, অর্থাৎ মোট জনসংখ্যা ঘনত্ব না, নারী পুরুষের অনুপাত ঘনত্ব না, জনবসতি নিবিড়তা ঘনত্ব না। কোনটা? জনসংখ্যার অবস্থানগত বিস্তৃতি, যে কতটুকু অবস্থানগত জায়গায় সে বিস্তার লাভ করছে, সেটাকে আমরা জনসংখ্যার ঘনত্ব বলতেছি। যে তার বিস্তার কতটুকু, মানে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে কতগুলো মানুষ সেখানে বসবাস করতেছে, সেটাকে বোঝানো হয়েছে এখানে। আচ্ছা, এবার আসেন অভিগমনের আকর্ষণমূলক কারণ কোনটি? আপনি অভিগমন কেন করবেন? আপনাকে আকর্ষণ, মানুষ কিন্তু ঠেলায় পড়েও যায়, ঠেলায় পড়ে অভিগমন হয় না। যেমন দেখেন আমাদের দেশের অনেক প্রভাবশালী ব্যক্তি, রাজনীতিবিদ এখন অভিগমনের মধ্যে আছে, কিন্তু তোরা কি ইচ্ছা করে অভিগমন গেছে? ইচ্ছা করে অভিগমনে আছে? ইচ্ছা করে অভিগমন, এটাকে ঠেলায় পড়া বলে। তো আকর্ষণ কোনটা? আকর্ষণ হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি, অর্থনৈতিক মন্দা, প্রাকৃতিক দুর্যোগ, সামাজিক নিরাপত্তা। সামাজিক নিরাপত্তা হবে হচ্ছে আপনার আকর্ষণ। আপনি দেখতেছেন যে এখানে আমার সামাজিক নিরাপত্তা অনেক বেশি, আমি এখানে খুব ভালো মতো আমার লাইফ লিড করতে পারবো, তখন আপনার অভিগমনটা হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার আসেন পরবর্তী প্রশ্ন। কোন বছরে জন্মগ্রহণকারী শিশুর মোট সংখ্যা ওই বছরের মধ্যকালীন মোট জনসংখ্যা গুণন 1000
সেটাকে আমরা বলি, এটা সূত্র, 2-3টা সূত্র আপনাকে মুখস্থ করতে হবে। সেটা হচ্ছে কি, স্থূল জন্মহার। সেটাকে আমরা কি বলবো, স্থূল জন্মহার বলবো। 10 নম্বর প্রশ্নে যাব আমরা এবার। জনসংখ্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ জনমিতিক উপাদান, এটা আমরা আগের একটা প্রশ্নে পেয়েছিলাম, ইম্পর্টেন্ট কোশ্চেন। বয়স কাঠামো। বয়স কাঠামো গুরুত্বপূর্ণ উপাদান, বয়স কাঠামো, এটা জানেন, এটা আপনাদেরকে জানা থাকতে হবে, জানতে হবে। এই প্রশ্নটা পরীক্ষাতে অনেক আসবে। আচ্ছা, অশোধিত জন্মহারের সংক্ষিপ্ত রূপ কি? সিবিআর, বার্থ রেট। আপনি জন্মহার বলছে বি, মৃত্যুহার বললে ডি, সোজা কথা, আর কোনো দিক দেখার দরকার নেই। জন্মহার বলছে বি, মৃত্যুহার বললে ডি, কাজ শেষ, অত চিন্তা করার দরকারই নেই। আচ্ছা, জনসংখ্যার জনমিতিক বৈশিষ্ট্য কোনটি? ব্যবসা, পড়ালেখা, ঘরবাড়ি, অভিগমন। অভিগমন শেষ, এটাও শেষ, অভিগমন। আচ্ছা, জাতিসংঘের মতে অভিগমনের ক্ষেত্রে বাসস্থান পরিবর্তনের ন্যূনতম সময়কাল, এটা কিন্তু আমরা একটা প্রশ্নে পেয়েছিলাম, ইম্পর্টেন্ট কোশ্চেন, 12 মাস। 12 মাস সময়কাল। ওকে, এবার আসি পরের জায়গায় আসি। অভিগমনের আকর্ষণমূলক কি? সামাজিক নিরাপত্তা, এটা আমরা পেয়েছিলাম, ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ এটা, সামাজিক নিরাপত্তা। নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও। লিঞ্জু নেত্রকোনা একটি গ্রামের কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে সাভারের একটি গার্মেন্টসে চাকরি নিয়েছে, সেখানে সে বসতি গড়েছে। উদ্দীপকে উল্লেখিত অভিগমনের ধরন কোনটি? সে পল্লী থেকে নগরে গেছে, এটা সহজ কথা, তাই না? এটা 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 পারার জন্য কিন্তু পণ্ডিত হওয়ার দরকার নেই, এটা এমনি পারা যাবে, যে সে পল্লী থেকে শহরে গেছে বা নগরে গেছে, তাই না? খুব ইজি ছিল। আচ্ছা, অভিগমনের বিকর্ষণজনিত কারণ নয়, বিকর্ষণজনিত কারণ নয়, আমরা অনেক সময় নয়টাকে খেয়াল করি না, না করে লাভ দিয়ে অ্যান্সার করে আবার লাভ দিয়ে ভুল করে ফেলি। আমাদের প্রশ্নটা পড়ার সময় অবশ্যই আমাদেরকে ভালো করে প্রশ্নটা পড়ে নিতে হবে, ঠিক আছে? তো বলছে নিচের কোনটি অভিগমনের বিকর্ষণজনিত কারণ নয়, মানে অভিগমন কারণ নয়? ভ্রমণের আকাঙ্ক্ষা, রাজনৈতিক সমস্যা, কর্মচ্যুতি, জাতীয় আয় হ্রাস, এগুলো কেন হলো না? মনে করতে পারেন যেগুলো কেন হলো না। ভ্রমণের আকাঙ্ক্ষাটা হচ্ছে এই কারণে যে নয় বলছে, যদি বলতো বিকর্ষণজনিত কারণ তাহলে কিন্তু ভ্রমণের আকাঙ্ক্ষা হতো না, নয় বলছে তাই এটা হচ্ছে। ওকে, এবার আসেন অভ্যন্তরীণ অভ্যন্তরীণ অভিগমনের কারণ হলো জনসংখ্যার চাপ, সংস্কৃতি ভিন্ন, জলবায়ু পরিবর্তন, ধর্মীয় কারণ না। অভ্যন্তরীণ অভিগমন হয় জনসংখ্যার চাপের কারণে, এক স্থান থেকে অন্য স্থানে অনেকে কি করে, চলে যায়, ঠিক আছে? আপনি পাশে আপনার বাড়ি আছে, আপনার বাড়িতে আপনি হচ্ছে মেম্বারস অনেক বেড়ে গেছে, ভাই ঠাই মিলে, সে ভাইয়ের ছেলে টেলে মিলে, পাশে আরেকটা জমি আছে, আপনি কি করতেছেন, আপনি ওই জমিতে যে বসতি স্থাপন করতেছেন, বাড়ি তৈরি করে নিচ্ছেন। এমনটা কিন্তু গ্রাম অঞ্চলে অনেক অনেক বেশি হয়ে থাকে, ঠিক আছে? অনেক বেশি হয়, আমার এলাকাতে আমি প্রচুর দেখেছি। নারী পুরুষের অনুপাত দেখানোর জন্য ব্যবহৃত পদ্ধতি কোনটি? সহজ কথা, বয় পিরামিড। ওই যে বয় পিরামিড, এক পাশে নারী এক পাশে পুরুষ দেখিয়ে প্রত্যেকটা 5 বছর অনুপাত করে করে কতটুকু রয়েছে সেটা দেখানো, সেটাকে আমরা বলি বয় পিরামিড। এবার আসেন জনমিতিক ট্রানজিশনাল তত্ত্বে বাংলাদেশের প্রারম্ভিক সম্প্রসারণশীল স্তরে অবস্থানের কারণ কি? এখানে চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন, খাদ্য ঘাটতি হ্রাস, মাথাপিছু আয় বৃদ্ধি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। এটা কি হবে? চিকিৎসা ব্যবস্থার উন্নয়নের জন্য, যে মানুষের প্রারম্ভিক সম্প্রসারণশীল স্তরে অবস্থান করতেছে চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে। কারণ আমাদের বাংলাদেশ কিন্তু এই দিকটা তো অনেক অনেক ক্ষেত্রেই অনেক দিক থেকে এগিয়ে গেছে। আচ্ছা, কোন দেশটি জননীতায়ন মডেল 3য় পর্যায়ে পড়ে? এটা আমরা ভারতটাকে 2য় পর্যায়ে পেয়েছিলাম, আমরা জাপানটাকে 3য় পর্যায়ে পেলাম, মনে রাখবো আমরা। এরপরে আসেন বাংলাদেশের জনমিতি ট্রানজিশন মডেলের কোন স্তরে অবস্থিত? বাংলাদেশ 2য় স্তরে অবস্থিত, ভারত বাংলাদেশ এগুলো হচ্ছে 2য় স্তরে অবস্থান করতেছে। আচ্ছা, এরপরে পরের প্রশ্ন যেটা, সেটা ছিল জনসংখ্যার ঘনত্ব বলতে কি বোঝায়? এই যেটা আমরা এরকম প্রশ্নের আগেও সমাধান করেছি, যে জনসংখ্যা অবস্থানগত বিস্তৃতি, মানে একটা নির্দিষ্ট অবস্থানের মধ্যে জনসংখ্যা কতটুকু বিস্তার লাভ করছে সেটা আমরা দেখতেছি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের জনসংখ্যার ঘনত্ব ক্ষেত্রে এটা আমরা বুঝি। আচ্ছা, বাংলাদেশ কোন জেলায় অতি বিরল বসতি দেখা যায়? অতি বিরল, বিরল তো জানি আমরা, এখানে বলছে অতি। আমি প্রথম একটা প্রশ্ন সমাধান করার সময় অতি আর নাতি নিয়ে কথা বলে নিছি, তাহলে এখানে বিরলের কথা বলছে, তারপরে অতি বিরল, তাহলে এখানে কি অতি মানে অতিরিক্ত হবে কুষ্টিয়াতে। এটাও কিন্তু অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী চেঞ্জ হতে পারে, তবে আপনাদের এইবারকার জন্য আপনারা নিঃসন্দেহে অ্যান্সার করবেন এটা।
আচ্ছা, জনসংখ্যা বৃদ্ধির জন্য নিচের কোনটির উপর বিরূপ প্রভাব পড়ে না? জনসংখ্যা বৃদ্ধি পাইছে কিন্তু কোনটির উপর বিরূপ প্রভাব পড়বে না? জনশক্তি রপ্তানি, আবাসযোগ্য জমি, জনস্বাস্থ্য, বাসস্থান। আপনি জনসংখ্যা বৃদ্ধি পেলে প্রভাব পড়বে না জনশক্তি রপ্তানি। আপনি জনশক্তি রপ্তানি করেন, ঠিক আছে, রপ্তানি করা মানে কি আপনার দেশের জনসংখ্যাকে আপনি অন্য দেশে পাঠিয়ে দিচ্ছেন, দেন আরো তো ভালো। জনসংখ্যা বৃদ্ধি পেলে রপ্তানি করা তবে সহজ হবে। শুধুমাত্র তাদেরকে কোনো রকম ভাবে কর্মমুখী করে তুলতে পারলে বিশ্বের বাজারে কিন্তু ভালো দাম পাওয়া যাবে, ঠিক আছে। এবং এটা কিন্তু আমাদের আয়ের কিন্তু একটা গুরুত্বপূর্ণ সোর্স হিসেবে বিবেচিত। আমাদের রেমিটেন্সটা কিন্তু আমাদের অর্থনীতিতে একটা বড়সড় ভূমিকা পালন করে থাকে। আমরা ওই বিভিন্ন পণ্য উৎপাদন করে শিল্প বাণিজ্য এগুলোর চেয়ে রেমিটেন্স থেকে আমরা বেশি সুবিধা পাই। রেমিটেন্স বন্ধ হয়ে গেলে আমাদের দেশ মনে করেন অচল হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে। কিন্তু কোন ধরনের পরিবর্তনের জন্য মানুষ অভিগমনে আগ্রহী হয়? কোন ধরনের পরিবর্তন? এটা ডেফিনেটলি অর্থনৈতিক, টাকার জন্যই, অর্থের জন্যই মানুষ অভিগমনের সাথে বেশি কানেক্টেড হয়। এরপরে আসেন 26 নাম্বার, অল্প শিক্ষিত লোক আন্তর্জাতিক অভিগমন করে ক্ষতিগ্রস্ত হয় কেন? সঠিকভাবে কাজ করতে না পারায়, সঠিক পদ্ধতি অভিগমন না করায়, ভাষা না জানার কারণে, তথ্য যাচাই না করার কারণে। সঠিকভাবে কাজ করতে না পারার কারণে যে আন্তর্জাতিক অভিগমন করে ক্ষতিগ্রস্ত হয়। যে সঠিকভাবে কাজ করতে পারে না, সে অভিগমন করে অন্য দেশে চলে গেল, সে আবার তাকে ওই দেশ থেকে ফিরা দিবে, সে তো ভালো কিছু করতে পারলো না। এটা তো স্বাভাবিক ব্যাপার, তাই না? ব্যাপারটা এটাই। জনসংখ্যা বৃদ্ধির সাথে হ্রাস পায় না দ্রব্যের চাহিদা। জনসংখ্যা বৃদ্ধি পেলে চাহিদা তো হ্রাস পাবে না, চাহিদা কি হবে? চাহিদা তো বাড়তে থাকবে। জনসংখ্যা বাড়তেছে, চাহিদাও কি হবে? চাহিদাও বাড়বে। মানুষ সহজেই জীবন ধারণের জন্য যেসব অঞ্চল হতে পথিকৃত অভিগমন করে সেগুলোকে কি বলে? বৃহৎ নগর, ক্ষুদ্র দ্বীপ, পাহাড়ি অঞ্চল। মানুষ অভিগমন করবে বৃহৎ নগর থেকে? সম্ভব? মোটেও সম্ভব না। কোথা থেকে করবে? ক্ষুদ্র দ্বীপ, ক্ষুদ্র নগর থেকে করবে। এই জায়গাটা। এবার আসেন পরের জায়গাটাতে, পরের প্রশ্নটাতে আসেন। পরের প্রশ্নটা কি? জনমিতিক উপাদান বিশ্লেষণ করে যে বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়, এক হচ্ছে বয়স কাঠামো, নারী পুরুষ অনুপাত, বৈবাহিক অবস্থা। বয়স কাঠামো ও নারী পুরুষের অনুপাত, এটা 29 নাম্বার 1 ও 2। এবার আসবেন পরের প্রশ্ন। পরের প্রশ্নটা আমাদের 30 নাম্বার প্রশ্ন। কোন দেশটি জনমিতিক ট্রানজিশনাল মডেলের তৃতীয় পর্যায়ে পড়ে? কোন দেশটি জনমিতিক ট্রানজিশনাল মডেলের তৃতীয় পর্যায়ে পড়ে? আমরা এই প্রশ্নটা পেয়েছিলাম জাপান। জাপান তৃতীয় পর্যায়ে পড়ে। জাপান তৃতীয় পর্যায়ে পড়ে কোনটা? জাপান। আচ্ছা, এবার আসেন আমরা 32 নম্বর প্রশ্ন আলোচনা করব। 32 নাম্বার, বাংলাদেশের সর্বাধিক চায়ের বাগান রয়েছে কোন জেলায়? বাংলাদেশের সর্বাধিক চায়ের বাগান রয়েছে মৌলভীবাজার জেলা, সিলেটের মৌলভীবাজার। মৌলভীবাজারে প্রচুর চা বাগান রয়েছে, মৌলভীবাজারে প্রচুর চা পাওয়া যায়। এরপরে আসেন 33 নাম্বার, মডেল অনুযায়ী অর্থনৈতিক উন্নয়ন শুরু হয় কোন স্তরে? মানে শুরুটা হচ্ছে, অর্থনৈতিক উন্নয়ন শুরুটা হচ্ছে কোন স্তরে? দ্বিতীয় স্তর থেকে শুরু হয়ে যায়। অর্থনৈতিক উন্নয়ন শুরু হয়ে যায় দ্বিতীয় স্তর থেকে। ওকে, এবার আসেন যে সিমেন্ট শিল্পে ব্যবহৃত খনিজ কোনটি? সিনামাটি, কঠিন শিলা, চুনাপাথর, সিলিকা বালি। চুনাপাথর। সিমেন্ট শিল্প হচ্ছে চুনাপাথর। এবার আসেন বাংলাদেশের নিবিড় জনবসতি দেখা যায় কোথায়? এই প্রশ্ন আমরা পেয়েছিলাম কুমিল্লায়। কুমিল্লায় আমাদের নিবিড় জনবসতি কিন্তু পাওয়া যায়, এটা আমাদেরকে মনে রাখা দরকার। এই প্রশ্নগুলো পরীক্ষাতে আসে। এবার 36, আকরিক লোহা উৎপাদনে বিশ্বের দ্বিতীয় অবস্থানে রয়েছে। এই যে আমরা কিন্তু জিওগ্রাফিতে এই মানে সেকেন্ড পার্টে এটা স্টুডেন্টদের একটা বড় কোশ্চেন, স্যার এগুলো মনে থাকে না স্যার, তো এগুলো জন্য একটা চার্ট করতে হবে, ঠিক আছে। যে এই যে লোহা উৎপাদন, তারপরে হচ্ছে আকরিক খনিজ, বিভিন্ন ধরনের উপকরণগুলো আছে, এগুলো উৎপাদন কোথায়, ফার্স্ট সেকেন্ড থার্ড, অন্তপক্ষে 3টা মনে রাখতে হবে। এটার কথা বললে আমরা এখানে পাবো কোনটা? ব্রাজিল। ব্রাজিলে পাবো। ওকে, নেক্সট আসি। বাস্কেট বান অফ দ্য ওয়ার্ল্ড নামে পরিচিত রুটির ঝুড়ি। রুটির ঝুড়ি বলা হয় পেইরি অঞ্চল। এটা খুব আছে, এটা জেনারেল নলেজের একটা কোশ্চেন, এটা জেনারেল নলেজেও আসে। সাধারণ জ্ঞানে আপনি দেখবেন ইউনিভার্সিটি অ্যাডমিশন যদি 5-7টা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়ে দেন, যে কোনো একটা ইউনিভার্সিটি জেনারেল নলেজ আপনি পেয়ে যাবেন এটা। আচ্ছা, এরপরে অ্যালকাতরা তৈরির জন্য, অ্যালকাতরা মানে আলকাতরা, যেটা আমরা গ্রামীণ ভাষায় বলি আলকাতরা, যে টিনে টিনে দেয়, দেয়ালে মানে বিভিন্ন কাঠে দেয়, এবং আলকাতরা দিয়ে দিলে আর কোনো রং ঠং লাগে না, ওটাই স্থায়ী। অ্যালকাতরা তৈরির জন্য দরকার হয় কয়লা। কয়লা দিয়ে অ্যালকাতরা তৈরি হয়, একদম কালো কুসকুসা কালো, ঠিক আছে। খুব উপকারী আর কি, মানে ঘুণ ঠুন বা বিভিন্ন ধরনের কাঠকে বা টিনের মরিচা ধরা এগুলো থেকে প্রতিরোধের জন্য খুবই উপকারী অ্যালকাতরা বা আলকাতরা।
কঠিন শিলা পাওয়া যায়, এক কথা দিনাজপুর, শিলা মিলা কঠিন শিলা টিলা আসলে দিনাজপুরের কথায় আসবে, দিনাজপুর ছাড়া কোনো অ্যান্সার নাই এখানে, এক বাক্যে হয়ে দিয়ে দিবেন দিনাজপুর। ঠিক আছে, এবার আসেন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কৃষি খাত হলো, কৃষি খাতের কিন্তু অনেকগুলো ভাগ আছে। ঠিক আছে, তার মধ্যে দ্বিতীয় বৃহত্তম হচ্ছে কি, দ্বিতীয় বৃহত্তম হচ্ছে মৎস্য, মৎস্য খাত আমাদের দ্বিতীয় বৃহত্তম কৃষি খাত। এবার আসেন পরের কোশ্চেন, অভ্যন্তরীণ অভিগমনের প্রভাবের ক্ষেত্রে যেটি অধিক যৌক্তিক, জেলা পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধি পায়, গ্রাম পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধি পায়, দেশের মোট জনসংখ্যা হ্রাস বৃদ্ধি ঘটে। তাহলে এটার অ্যান্সার হবে কি, দেখেন এখানে গ্রাম পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধি পায়, অভ্যন্তরীণ অভিগমন না, গ্রাম পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধি পাবে না, আমার এই অপশনটা বাদ যাবে, আমি এই অপশনটা বাদ দিব। তাহলে আমরা এখানে কি জেলা পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধি পায়, জনসংখ্যা হ্রাস বৃদ্ধির ফলাফল শূন্য হয়, কারণ হ্রাস বৃদ্ধি জনসংখ্যা কম, আবার অভিগমন অভ্যন্তরীণ অভিগমনে কি জনসংখ্যা আপনার কমতেছে বাড়তেছে, কোনোটাই হচ্ছে না, মানে অভিগমনটা তো অভ্যন্তরীণ অভিগমন, সব তো দেশের ভেতরেই থাকতেছে, দেশের বাইরে তো যাচ্ছে না, তাহলে কি 1 ও 3। আচ্ছা, এবার আসেন পরেরটাতে, পল্লীনগরে অভিগমনের কারণ হলো জনসংখ্যার চাপ বৃদ্ধি, আয়ের স্বল্পতা, ব্যবসার ধস, আয়ের স্বল্পতা ব্যবসার ধস, জনসংখ্যার চাপের কারণে পল্লীকরণ হয় না, আয়ের স্বল্পতা ব্যবসার ধস, এই দুইটা হলে তখন কি করে মানুষ অভিগমন করে। আচ্ছা, এরপরে উদ্দীপকে 12-13 সম্প্রতি নদী ভাঙনের সভারে রুবিনা তার পরিবার নিয়ে ঢাকায় গার্মেন্টসে কাজে যোগ দেয়, তার মতো অনেকেই গ্রাম ছেড়ে এখন বিভিন্ন শহরে পাড়ি জমাচ্ছে। প্রশ্ন করছে অনুচ্ছেদে কি ধরনের অভিগমনের কথা বলা হয়েছে, গ্রাম ছেড়ে শহরে যাচ্ছে, ভাই দেশের বাইরে যাচ্ছে না, অভ্যন্তরীণ অভিগমন। এবার আসেন পরের প্রশ্ন, পরের প্রশ্নটা কি 44 নাম্বার, উক্ত অভিগমনের কারণ হলো অধিকারের অর্থনৈতিক উন্নতি, জনসংখ্যার চাপ, জলোচ্ছ্বাস। আচ্ছা, জনসংখ্যার চাপ না, অধিকার অর্থনৈতিক উন্নতির জন্য আর জলোচ্ছ্বাসের কারণে, তত ক্ষতি হয়ে গেছে 1 ও 3, জনসংখ্যার চাপে তো সে যায় নাই। আচ্ছা, এবার আমরা আলোচনা করব লাস্ট কোশ্চেন, পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ এক বাক্যে ওশেনিয়া মহাদেশ। তাহলে দেখেন আমরা বেশ কয়েকটি প্রশ্ন আলোচনা করে ফেললাম, যেখানে আমাদের প্রস্তুতিকে আরো শক্তিশালী করবে, আরো মানে সুন্দর একটা প্রস্তুতি সম্পন্ন করতে আমাদের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে। সুতরাং এটা আমাদের জন্য অবশ্যই সহযোগী একটা উপকরণ হিসেবে থাকবে। তো আমরা এইভাবে আপনাদের জন্য আরো গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে উপস্থিত হব। সুতরাং আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সহযোগিতা করবেন, যাতে করে আপনাদেরকে আমরা খুব ভালো মতো একটা সার্ভিস দিতে পারি। তো আজকে এখানে শেষ করছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।